লাস্ট দিন আমরা জারণ সংখ্যার একক দিয়ে শেষ করেছিলাম। আজকে আমরা মূলত জারণ বিজারণ যুগপৎ ঘটে বা কিভাবে যুগপৎ ঘটে এবং তোমার আমরা কিছু বিক্রিয়া পড়ব যেগুলোতে আমরা জারণ বিজারণটা মূলত অ্যাপ্লাই করব। হ্যাঁ, সেগুলো আমরা মূলত ক্লাসিফিকেশন আকারে পড়ে থাকি। খেয়াল করো, জারণ বিজারণ একটা যুগপৎ ক্রিয়া, এটা আমরা এখন একটু প্রমাণ করব এবং আমাদের এই ইয়াটা তোমার প্রায় সব জায়গাতেই আসবে, তোমার প্রায় ম্যাক্সিমাম সিকিউতে এই ইয়াটা আসে। ঠিক আছে, এই যুগপৎ ঘটে এটা ব্যাখ্যা করো, এভাবে করে আমাদের ইয়াটা আসে। তো যুগপৎ ঘটে মানে কি বুঝছো? যুগপৎ ঘটে মানে হলো একসাথে ঘটে, বিক্রিয়া দুটা একসাথে ঘটে। আমাদের জারণ হলেই বিজারণ হবে, বিজারণ হলেই জারণ হবে। তো আমরা গতকালকে কি পড়েছি? জারণ মানে হলো ইলেকট্রন ছাড়ন, তাই না? জারণ মানে হলো ইলেকট্রন ছাড়ন, আর বিজারণ মানে হলো ইলেকট্রন গ্রহণ। জারণ মানে ইলেকট্রন ছাড়ন, বিজারণ মানে হলো ইলেকট্রন গ্রহণ। তো জারণ বিজারণ মানে কি? তো ইলেকট্রন ছাড়ন এবং গ্রহণ, তাহলে বুঝো যে কেউ একজন যখন ইলেকট্রনটা ছাড়বে, অপরজন সেই ইলেকট্রনটা গ্রহণ করবে নিশ্চয়ই। তাহলে কেউ একজন যদি ইলেকট্রন ছাড়তে চায়, অপরজন সেটা গ্রহণ করতে চাইবে। যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের দান ঘটে তাকে জারণ বিক্রিয়া বলা হয়। তাহলে জারণ মানে কি বললাম? জারণ মানে ছাড়ন, জারণ মানে জারণ সংখ্যা বাড়ন। তাহলে এক্ষেত্রে জারণ মানে ইলেকট্রন ছাড়ছে না, যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের দান ঘটে তাকে কি বলা হয়? জারণ বিক্রিয়া বলা হয়। এবং যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ ঘটে তাকে বিজারণ বিক্রিয়া বলা হয়। বুঝছো? তাহলে যেখানে ইলেকট্রন ছাড়বে, যে প্রক্রিয়ায় ইলেকট্রনটা ছাড়বে সেটাকে আমরা কি বলবো? জারণ বলবো। এবং যে প্রক্রিয়া ইলেকট্রনটা গ্রহণ করবে তাকে আমরা কি বলবো? বিজারণ বলবো। এই বিয়াগুলোই আমরা এখন মূলত এই করব। তো গতকালকে বলেছি, যার মধ্যে জারণ হয়, যে প্রক্রিয়ায় জারণ হয় এবং জারণটা করে কে? বিজারক করবে। কে জারণ ঘটায়? বিজারক জারণ ঘটায়। আর যে বিজারণ করবে তার নাম কি? তার নাম হচ্ছে জারক। ঠিক আছে, তাহলে জারক বিজারক হলো কিছু পদার্থ, যে পদার্থগুলোর মধ্যে যথাক্রমে জারণ বিজারণ প্রক্রিয়া হয়। তাহলে যে জারণ ঘটাবে সে কি? সে নিজে বিজারক। ঠিক আছে, আর যে বিজারণ ঘটাবে সে নিজে কি? সে নিজে হচ্ছে জারক। ওকে, তাহলে যে জারণ ঘটাবে সে নিজে কি? বিজারক। আর যে বিজারণ ঘটাবে সে নিজে কি? জারক। এখানে সেই কথাটাই বলছে। তাহলে দেখো, যে প্রক্রিয়া ইলেকট্রনটা ছাড়ে সেটা হচ্ছে কি? জারণ প্রক্রিয়া। তাহলে যে ছাড়লো সে কি? বিজারক। এই যে পদার্থটা ইলেকট্রন ত্যাগ করে তাকে বিজারক বলা হয়, আর যে পদার্থটা ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলা হয়। কারণ জারক মানে কি? যে বিজারণ ঘটায়। এখন বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ। তাহলে যে গ্রহণ করলো তাকে কি বলবা? জারক পদার্থ বলবা। ওকে, জারণ বিজারণ একই সাথে ঘটে। আমরা বারবার যখন প্র্যাকটিস করবো তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে আসলে। ওকে, খেয়াল করো, এখানে আমাদের এই কথাবার্তাগুলো বারবার বলবো, সো এখানে আর দেখার প্রয়োজন নেই। আসো আমরা কিছু প্রকারভেদে ঢুকি। এই জারণ বিজারণ প্রক্রিয়াটা আমরা কিছু নামীয় বিক্রিয়ার মাধ্যমে এগুলো পড়ে যাবে। একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন। মনে রাখবা খুব ভালো মতোই যে আমরা টোটাল 4টা প্রকারের বিক্রিয়ার মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়া শেষ করব। একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, একটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া, একটা হচ্ছে প্রতিস্থাপন, একটা হচ্ছে দহন। এই 4টা বিক্রিয়ার মাধ্যমে আমরা মূলত মূল আলোচনাটা করব এখানে। ওকে, তাহলে কয়টা বিক্রিয়া? 4টা: সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন। এবং মনে রাখো এগুলো হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, মানে হলো রেডক্স বিক্রিয়া। ঠিক আছে, এগুলো কি বিক্রিয়া? রেডক্স। আর পাশাপাশি নন রেডক্স বিক্রিয়া একটু খাতায় নোট করে রাখো, তাহলে তুমি যখনই পড়বা তখন রিভিশন হয়ে যাবে। নন রেডক্স বিক্রিয়া হচ্ছে তোমার আমাদের প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া এবং হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া, অধঃক্ষেপণ। ঠিক আছে, এই বিক্রিয়া দুটো আমাদের বেশ গুরুত্বপূর্ণ। তাহলে দেখো আমরা রেডক্স বিক্রিয়া কী কী পড়তেছি? সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন। মানে হলো এগুলোর মধ্যে জারণ বিজারণটা হবে। এই যে এগুলোর মধ্যে কি হবে? জারণ বিজারণটা হবে। আর নন রেডক্স মানে কি? এগুলোর মধ্যে জারণ বিজারণ হবে না, যেমন প্রশমন বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া। আমরা এগুলো নিয়ে অনেক পড়াশোনা করব। ওকে, তাহলে দেখো জারণ বিজারণ কোথায় হবে? সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন। এগুলো স্পেসিফিক প্রত্যেকগুলোতে আমরা জারণ বিজারণ আলোচনা করব এখন। খেয়াল করো, সংযোজন বিক্রিয়া সংজ্ঞাটা পড়তে হবে, সংজ্ঞাটা পরীক্ষা আসে। সংযোজন বিক্রিয়া কি? তাহলে যে জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলা হয়। তাহলে মূল ঘটনাটা কি? একাধিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে ভিন্নধর্মী নতুন একটা পদার্থ পরিণত হওয়া, এটা হচ্ছে সংযোজন, মানে হলো সংযুক্ত হওয়া। এক কথায় খুবই সিম্পল ডেফিনেশনটা। তাহলে দুই বা ততোধিক পদার্থ একসাথে যুক্ত হয়ে নতুন একটি মাত্র তোমার উৎপাদ তৈরি করছে, এটাকে কি বলবা? সংযোজন বিক্রিয়া। এখন আমার কথা হচ্ছে কীভাবে এখানে জারণ বিজারণ হলে এটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, এটা আমাদের বইয়ে নেই, বাট এটা আমরা এক্সপ্লেন করে করে সবগুলো বিক্রিয়া করে যাব। খেয়াল করো, আয়রন কি? আয়রনের জন্য আমাদের এখানে জারণ সংখ্যা হবে +2, যেহেতু ক্লোরিন 2 আছে। আর ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1, বাট দুইটা ক্লোরিনের জন্য আমরা -2 একবারে দিয়ে দিচ্ছি। আর
মুক্ত মৌল পাইলেই শূন্য, এটা তো গতকালকে বলেছিলাম। মুক্ত মৌলের জারণ সংখ্যা মানে কি? শূন্য। তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা কত? শূন্য। আয়রন দেখো এখানে যেহেতু 3 আছে, সুতরাং আয়রনের জারণ সংখ্যা এখানে +3 হবে। আর একটা যদি +3 হয়, অপরটা -3 বসাই দিতে পারবা। তবে এখানে বুঝো ক্লোরিনের জারণ সংখ্যা -1 না, সো তিনটার জন্য -3 হবে। আচ্ছা, তো আমরা সূত্র কি জানি? সূত্র হচ্ছে জারণ মানে ছারণ, জারণ মানে হলো জারণ সংখ্যা বারণ। কি বলছি? জারণ মানে হলো ছারণ, জারণ মানে হলো জারণ সংখ্যা বারণ। জারণ মানে কি? জারণ মানে হলো ছারণ এবং জারণ সংখ্যা বারণ। ঠিক আছে, খেয়াল করো। আয়রনের জারণ সংখ্যা কত? এখানে +2, এখানে হয়ে গেছে কত? +3। জারণ সংখ্যা বাড়ছে না? এই যে জারণ সংখ্যা বেড়ে গেছে কিন্তু। আয়রন 2+ থেকে আয়রন 3+ হয়েছে। আয়রন ছিল, আয়রনের জারণ সংখ্যা এখানে +2, এখানে +3, জারণ সংখ্যা বাড়ছে না? তো জারণ মানে ছারণ, জারণ মানে জারণ সংখ্যা বাড়ন। তো সো এটা প্রক্রিয়াটার নাম কি? প্রক্রিয়াটার নাম জারণ। এবং যার জারণ হয়েছে সে মূলত কি? বিজারক। এটা কি? বিজারক। ওকে। ক্লোরিন ছিল 0, জারণ সংখ্যা ছিল এখানে 0, এখানে হয়ে গেছে -3। তাহলে 0 থেকে -3 হয়েছে, জারণ সংখ্যা কমছে না? সো জারণ মানে যদি জারণ সংখ্যা বাড়ন হয়, তাহলে জারণ সংখ্যা কমা মানে কি? বিজারণ হওয়া। তাহলে এই প্রক্রিয়াটার নাম কি? বিজারণ। এবং যার বিজারণ হয়েছে এটার নাম কি? জারক। এই যে ক্লোরিন হচ্ছে এখানে জারক। এই যে তুমি জারণ বিজারণ শিখে ফেলছো, এটাই মানে হলো। এই সূত্রটা তুমি জাস্ট অ্যাপ্লাই করে দিবা এবং মনে রাখবা, যার জারণ ঘটে সে বিজারক, যার বিজারণ ঘটে সে জারক। এটাই। আরেকটু যদি ভালো মতো এবার বুঝো, খেয়াল করো কি বলছি। জারণ মানে হলো ছারণ, জারণ মানে জারণ সংখ্যা বাড়ন। তাহলে জারণ মানে ছারণ বললা না? কি ছারণ? ইলেকট্রন ছারণ। খেয়াল করো তো, ছিল আয়রন 2+, হয়ে গেছে আয়রন 3+। আচ্ছা বলো তো, আয়রন 2+ মানে কি? তার কাছে দুটা ইলেকট্রনের ঘাটতি আছে। আয়রন 2+ মানে কি? তার কাছে দুইটা ইলেকট্রন কম আছেই তো। কারণ আয়রন 2+ কীভাবে পরিণত হয়েছে? সে নিশ্চয়ই দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিছে, তারপরেই তো আয়রন 2+-এ পরিণত হয়েছে। এখন এখানে আবার হয়ে গেছে আয়রন 3+। তাহলে দেখো, আয়রন 3+ মানে তার কাছে তিনটা ইলেকট্রনের ঘাটতি। তাহলে দুইটা ইলেকট্রনের ঘাটতি থেকে যখন তিনটা ইলেকট্রনের ঘাটতিতে পরিণত হয়েছে, তার মানে বুঝতে হবে সে হয়তো একটা ইলেকট্রন দান করে দিছে। এই যে ইলেকট্রন ছাড়ছে, জারণ মানে ছাড়ন, এই যে ইলেকট্রন ছেড়েই তো সে আয়রন 2+ থেকে আলটিমেটলি আয়রন 3+-এ পরিণত হয়েছে। বুঝছো? এই যে এটাই। তাহলে জারণ মানে ছাড়, জারণ মানে জারণ সংখ্যা। আর এখন ক্লোরিন তো ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন 3- পরিণত হয়েছে। বা তুমি জারণ সংখ্যা দিয়ে বিষয়টা এক্সপ্লেন করতে পারো। ঠিক আছে, পরবর্তীতে আসো। নাইট্রোজেন মুক্তমূলের জারণ সংখ্যা কত? এখানে একা একা পাইছো না, একা পাইলেই 0। এখানেও কত? 0। চোখ বন্ধ করে এখানে আর কিছু পাবার প্রয়োজন নেই। আর এখানে আমরা হাইড্রোজেনের জানি তোমার +1, তো তিনটা হাইড্রোজেনের জন্য +3, এটা চোখ বন্ধ করে -3। মানে একটা প্লাস হলে একটা মাইনাস হবে, শিওর এটা। এখন নাইট্রোজেন ছিল 0, এখন নাইট্রোজেন হয়ে গেছে কত? নাইট্রোজেন ছিল 0, নাইট্রোজেন হয়ে গেছে -3। তাহলে জারণ সংখ্যা এখানে 0 ছিল, এখানে হয়ে গেছে -3। জারণ বাড়ছে না কমছে? নিশ্চয়ই কমছে। কমা মানে কি? বিজারণ হওয়া। এই যে বিজারণ হয়েছে, এবং যার বিজারণ হয় তাকে বলবা জারক। এই যে এটা হচ্ছে জারক। হাইড্রোজেন আছে 0, হাইড্রোজেন হয়ে গেছে +3। তাহলে দেখো জারণ সংখ্যা বাড়ছে না? ছিল 0, হয়ে গেছে +3। তার মানে কি? তোমার জারণ, জারণ মানে ছাড়ন, জারণ মানে জারণ সংখ্যা বাড়ান। তার মানে প্রক্রিয়াটার নাম কি? জারণ। ওকে, এটাই। এবার আসো বিয়োজন বিক্রিয়া। এখানে কিন্তু আমি চাইলেই তোমাদেরকে সংযোজন বিক্রিয়ার ডেফিনেশনটা বোঝায় শেষ করে দিতে পারতাম, কিন্তু এটা শেষ হয়ে যাবে, কিন্তু তুমি পরীক্ষায় গিয়ে আটকে যাবা। কারণ তোমাকে পরীক্ষায় এগুলো এক্সপ্লেইন করতে হবে সিকিউতে। সংযোজন বিক্রিয়া কাকে বলে এটা তোমার পরীক্ষার 1 নাম্বার কোয়েশ্চেন মানে কতে আসবে, জ্ঞানমূলকে আসবে। কিন্তু আমি যে এখন এক্সপ্লেনেশনটা করলাম, এটা যদি তুমি বুঝে থাকো, তুমি গ প্রশ্নের উত্তরটা সুন্দর মতো করতে পারবা নিজের বাসায়, মুখস্থ করতে হবে না। ঠিক আছে, সেম ব্যাপার আসো বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া মানে কি? ডিকম্পোজিশন রিয়াকশন মানে হলো একটা যৌগ বড় যৌগ ভেঙে ছোট ছোট যৌগে পরিণত হবে, এটাই হচ্ছে বিয়োজন, মানে হলো ভাগ হওয়া। এই যে যে বিক্রিয়ায় একটা যৌগ ভেঙে, তখন পরে ক্লাসে আসতেছে কে? তামিম। আচ্ছা, বিয়োজন বিক্রিয়া কাকে বললাম? যে বিক্রিয়ায় একটা যৌগ ভেঙে একাধিক যৌগ বা মৌল উৎপন্ন করে তাকে আমরা কি বলবো? বিয়োজন বিক্রিয়া। মানে হলো এই যে দেখো, একটা বড় মৌল ভেঙে ছোট ছোট দুইটা মৌলে পরিণত হওয়া, এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। ঠিক আছে, নামের মাঝে এগুলো মিল পাচ্ছ। যে বিক্রিয়া একটা যৌগ ভেঙে একাধিক যৌগ বা মৌলে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলবা। ফসফরাস পেন্টাক্লোরাইডকে তাপ দিলে তা বিয়োজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়, এটি বিয়োজন বিক্রিয়া। ঠিক আছে,
তো দেখো PCl5 কনভার্ট টু PCl3 অ্যান্ড ক্লোরিন। এখানে আমরা যদি এখন জারণ বিজারণকে অ্যাপ্লাই করি, কীভাবে এটা জারণ বিজারণ হবে দেখি। দেখো, তো ক্লোরিন হচ্ছে তো আমরা জানি -1, তাহলে 5টা ক্লোরিনের জন্য -5 দিয়ে দিই একবারে, আর এখানে তাহলে +5 হবে আর কি, ঠিক আছে। একটা যদি পেয়ে যাও বাকিটাও তুমি পেয়ে যাবা। এখানে ক্লোরিন -3 হলে আর এখানে অবশ্যই +3 হবে নিশ্চয়ই ফসফরাসের জারণ সংখ্যা। আর ক্লোরিন এখানে একা আছে না, একা পাওয়া মানে 0, কারণ গতকাল বলেছি মুক্ত মৌলের জারণ সংখ্যা 0 হয়, এটা বারবার মনে রাখো। মুক্ত মৌলের জারণ সংখ্যা দেখলেই 0, ঠিক আছে, এখানে আর কোনো ভাবাভাবির প্রয়োজন নাই। আসো এখানে জারণ বিজারণটা অ্যাপ্লাই করি। দেখো ফসফরাস ছিল +5, এখানে হয়ে গেছে +3। তাহলে আমি কি বলেছি, জারণ মানে ছারণ, জারণ মানে জারণ সংখ্যা বাড়ন। কি বললাম, জারণ মানে ছারণ, জারণ মানে হলো ছারণ, আর জারণ মানে হলো জারণ সংখ্যা বাড়ন। তাহলে বাড়লে জারণ, এই যে +5 থেকে +3 হয়েছে, বাড়ছে না কমছে, কমছে, তাহলে কমা মানে কি বিজারণ, উল্টা হবে না। তো জারণ সংখ্যা বাড়ন মানে যদি জারণ হয়, জারণ সংখ্যা কমন মানে বিজারণ। যার বিজারণ হয়েছে তার নাম কি, জারক। যেটা কি হবে, জারক হবে। সেমভাবে এটা দেখো, এটা হচ্ছে -5, ক্লোরিন -5 থেকে কি হয়েছে, আর এদিকেও চিন্তা করতে পারো, এখানে আমরা এটা চিন্তা করতে পারি, ক্লোরিন ছিল -5, এখানে হয়ে গেছে +0, এখানে 0 হয়ে গেছে না, তাহলে নেগেটিভ থেকে সে 0 আসছে, তার মানে বলো বৃদ্ধি পাইছে না কমছে, এটা বাড়ছে, এটা কিন্তু বাড়ছে। -5 থেকে 0, -5 থেকে 0 কিন্তু বড় সংখ্যা, 0 একটা বড় সংখ্যা কার থেকে, -5 থেকে, ঠিক আছে। তো -5 থেকে 0 মানে জারণ সংখ্যা বাড়ছে না। সো জারণ মানে ছারণ, জারণ মানে জারণ সংখ্যা বাড়ন। তো যার জারণ সংখ্যা বাড়ে সে হচ্ছে জারণ, এই যে প্রক্রিয়াটার নাম কি, জারণ। এবং যার জারণ হয়েছে সে নিজে কি, সে নিজে হচ্ছে বিজারক। তাহলে এখানে ক্লোরিনটা মূলত কি, বিজারক, ঠিক আছে। এটি আসো নিচেটা করি, এটা হচ্ছে পানির তড়িৎ বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস দেখাইছে। এই যে পানিতে অক্সিজেনের জারণ সংখ্যা -2, আর তাহলে এটা দুইটা হাইড্রোজেনের জন্য +2 হবে আর কি। এখানে হাইড্রোজেন মুক্ত মৌল পাইছো না, 0, অক্সিজেন মুক্ত মৌল পাইছো না, 0। মুক্ত মৌল মানেই জারণ সংখ্যা 0, একা একা কাউরে পাইলেই 0। আচ্ছা, হাইড্রোজেন দেখো, অক্সিজেনটা দেখি, হাইড্রোজেনটা দেখি, হাইড্রোজেন ছিল +2, হয়ে গেছে 0, তার মানে জারণ সংখ্যা কমছে না। জারণ সংখ্যা কমলে কি বলবা, বিজারণ বলবা, এটা কি বিজারণ। এবং যার বিজারণ হয়েছে তার নাম কি, জারক। হাইড্রোজেনটাকে জারক। অক্সিজেন -2 না, -2 থেকে কি হয়েছে, 0 হয়েছে না, তাহলে বাড়ছে না জারণ সংখ্যা, -2 থেকে 0 হয়েছে, তার মানে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে মানটা। সো জারণ সংখ্যা বাড়ছে না, জারণ মানে ছারণ, জারণ মানে জারণ সংখ্যা বাড়ন। তাহলে এটা জারণ সংখ্যা বাড়লে তাকে আমরা কি বলি, জারণ প্রক্রিয়া বলি। এবং যার জারণ হয় সে নিজে কি, বিজারক। ঠিক আছে, হয়ে গেল। এতটুকুই মোটামুটি এক্সপ্লেন করতে পারলে তোমার কাজ শেষ। তাহলে এখন বিষয়টা একটু খেয়াল করো। আচ্ছা, পরবর্তীতে আমরা আরও দেখতে পাবো, তখন আমি যৌগপদটা একসাথে বুঝাই দিচ্ছি। এগুলো হচ্ছে জারণ বিজারণ এক্সপ্লেন করে। হ্যাঁ, এখন আসে প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন বা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপিত করে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। দেখো, জিঙ্ক একটা সলিড পদার্থ আছে, সালফিউরিক অ্যাসিড এখানে আছে। এখানে দেখো, সালফেট হচ্ছে একটা স্পেকটেটর আয়ন বা দর্শক আয়ন। এই হাইড্রোজেনের সক্রিয়তাটা জিঙ্কের চাইতে কম। মানে হলো জিঙ্ক হলো অধিক সক্রিয়, জিঙ্কের সক্রিয়তা কেমন, হাইড্রোজেনের চাইতে বেশি। তাহলে জিঙ্ক কি করবে, এই হাইড্রোজেনটাকে এখান থেকে তুলে দিবে। হাইড্রোজেনটাকে তুলে জিঙ্ক এই জায়গায় বসে যাবে, বসে গিয়ে জিঙ্ক সালফেট তৈরি করছে, বুঝছো। তাহলে হাইড্রোজেনটাকে তুলে দিছে, জিঙ্ক এই জায়গায় বসে গেছে এবং জিঙ্ক সালফেট তৈরি করছে, হাইড্রোজেন এখানে আলাদা হয়ে গেছে এখন। তাহলে এই যে এখানে একটা কম সক্রিয় হাইড্রোজেন হলো কম সক্রিয়, এই কম সক্রিয় যৌগকে এই বেশি সক্রিয় জিঙ্ক যেটা আছে ওইটা এখান থেকে প্রতিস্থাপন করে দিল। ঠিক আছে, এই যে সালফিউরিক অ্যাসিড থেকে তাকে প্রতিস্থাপন করে দিল। এই প্রতিস্থাপন করাটাকে আমরা কি বলি, প্রতিস্থাপন বিক্রিয়া বলি। মানে এখানে প্রতিস্থাপিত হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তাহলে কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় বা মৌল বা যৌগমূলকের প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। এই যে জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং পানি তৈরি করতেছে। এখন এখানে আমরা বুঝবো কিভাবে জারণ বিজারণ বিক্রিয়াটা হচ্ছে মূলত। ঠিক আছে, এটা খুব ভালোভাবে বুঝো, এগুলাই তোমাদের পরীক্ষায় মেইনলি দিবে। ঠিক আছে, আচ্ছা, এখানে জিঙ্কটা মুক্তমূল না, মুক্তমূল পাইলে একা কাউরে পাইলে কি বলছি, 0, জারণ সংখ্যা 0। সালফার, এখানে হাইড্রোজেন কত, +1 না, তাহলে দুইটার জন্য কত হবে, +2 হবে। আর এটা কত হবে, তাহলে -2, SO4 2-। তারপরে এখানে জিঙ্ক কত, 2+ হয়,
+2 আর SO4 2 -2, ঠিক আছে? এগুলো মুখস্থ রাখতে হবে অলমোস্ট তোমাকে। এগুলো আস্তে আস্তে করতে করতে তুমি নিজেরও জানা মুখস্থ হয়ে যাবে। হাইড্রোজেন একা আছে না, একা পাইলেই শূন্য। তাহলে খেয়াল করো তো কি বলছি, আমি বলছি জারণ মানে হলো ছারণ, জারণ মানে হলো জারণ সংখ্যা বারণ। জারণ মানে কি? জারণ মানে হলো ছারণ, জারণ মানে হলো ছারণ, এবং আবার জারণ মানে হলো জারণ সংখ্যা বারণ। এই দুইটা কথা এখন আমি প্রমাণ করব। জারণ সংখ্যা বারণ, এই কথাগুলো আমি এখন অ্যাপ্লাই করে দেখি, খেয়াল করো। জারণ মানে ছারণ, জারণ মানে জারণ সংখ্যা বারণ। আগে জারণ সংখ্যা বারণটা ক্লিয়ার করি। জারণ সংখ্যা এখানে ছিল 0, এই জায়গায় হয়ে গেছে +2। জারণ সংখ্যা বাড়ছে না? 0 থেকে কত হয়েছে? +2 না? তাহলে জারণ সংখ্যা বাড়ছে। তো যার জারণ সংখ্যা বাড়ছে এই প্রক্রিয়াটার নাম কি? জারণ হবে। তার কারণ আমরা কি বলছি? জারণ মানে ছারণ, জারণ মানে জারণ সংখ্যা বারণ। তাহলে 0 থেকে +2 হয়েছে, তার মানে প্রক্রিয়াটার নাম কি? জারণ। এবং যার জারণ হয়েছে এটা নিজে কি? বিজারক। এটা নিজে কি? বিজারক। আচ্ছা, গেল। এখন আসো হাইড্রোজেনের দিকে তাকাও। হাইড্রোজেন এখানে ছিল +2, এখানে হয়ে গেছে 0। এখানে ছিল কি? +2, মানে জারণ সংখ্যা কত ছিল? 2, +2, আর এখানে হয়ে গেছে 0। জারণ সংখ্যা কমছে না? তাহলে জারণ মানে জারণ সংখ্যা বারণ হয়। তো বিজারণ মানে কি হবে? জারণ সংখ্যা কমন। তাহলে এখানে জারণ সংখ্যা কমছে না? কমলে কি? বিজারণ। বিজারণ। এবং যার বিজারণ হয় সে নিজে কি? জারক। হাইড্রোজেন নিজে কি এখানে? এটা কি? হাইড্রোজেনটা কি? জারক। তাহলে তুমি জারক, বিজারক, জারণ, বিজারণ সব কিছু শনাক্ত করে ফেলছো, ঠিক আছে? এখন আমরা যদি আরো একটু ভিতরে যাই, তুমি কি বলছো? জারণ মানে হলো ছারণ, জারণ মানে হলো জারণ সংখ্যা বারণ। খেয়াল করো, জিঙ্ক কিভাবে জিঙ্ক 2+ পরিণত হয়েছে এটা তোমাকে বুঝতে হবে। জিঙ্ক জিঙ্ক 2+ পরিণত কিভাবে হয়েছে দেখো। জিঙ্ক 2+ কিভাবে পরিণত হইতে পারে? নিশ্চয়ই সে 2টা ইলেকট্রন ত্যাগ করছে। 2টা ইলেকট্রন ত্যাগ করেই তো জিঙ্ক 2+ পরিণত হয়েছে, বুঝছো? জিঙ্ক 0 মানে কি? তার কাছে কোনো ইলেকট্রন বেশিও নাই কমও নাই। বাট জিঙ্ক 2+ মানে কি? তার কাছে 2টা ইলেকট্রন কম আছে। আমরা প্লাস কখন দেই? যখন কে ইলেকট্রন ছাড়ে। +2 মানে কি? 2টা ইলেকট্রন সে ছাড়ছে কাউরে। তাহলে দেখো, জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করেই তো জিঙ্ক 2+ পরিণত হতে পারে। তার মানে হলো জারণ সংখ্যা এখানে দেখো, জারণ মানে ছাড়ন না, ইলেকট্রন ছাড়ছে না, এটাই আমরা বলতে চাচ্ছি। এবং এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া বা জারণ অর্ধ বিক্রিয়া বলতে পারো তুমি, যেহেতু এখানে অর্ধেক মানে জারণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে, যেহেতু ইলেকট্রন ছাড়ছে। ছাড়ার প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? জারণ অর্ধ বিক্রিয়া। কথা বুঝছো? আর এখানে হাইড্রোজেনটা সিম্পলি ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়ে গেছে, ওকে, যেটা হচ্ছে বিজারণ। তাহলে খেয়াল করো, এই হাইড্রোজেনটি ইলেকট্রন পাইছে কোত্থেকে? নিশ্চয়ই জিঙ্ক যে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, ওই হাইড্রোজেন সেই 2টা ইলেকট্রন গ্রহণ করছে না? গ্রহণ করার পরেই তো সে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়েছে পরবর্তীতে। কিন্তু এই যে এখানে যদি আমাদের জিঙ্ক এটা ইলেকট্রন ত্যাগ না করতো, হাইড্রোজেন কি ইলেকট্রন গ্রহণ করার সুযোগ পাইতো? না। তার মানে বিজারক ইলেকট্রন ত্যাগ করতেছে, জারক সেই ইলেকট্রন গ্রহণ করতেছে। মানে হলো এক কথায়, জারণ প্রক্রিয়া ইলেকট্রন ত্যাগ করতেছে, বিজারণ প্রক্রিয়া সেই ইলেকট্রন গ্রহণ করতেছে। দুইটা বিক্রিয়া সবসময় একসাথে হচ্ছে। এই জন্য আমরা বলতেছি জারণ বিজারণ সবসময় যুগপৎ ঘটে, মানে হলো একসাথে ঘটে। ওকে, আশা করি তোমরা সিকিউতে এভাবে এক্সপ্লেন করতে পারবে। হ্যাঁ, জাস্ট বুঝে নিজের ভাষায় এক্সপ্লেন করতে পারলেই হবে। পরবর্তীতে আলোচনার টপিক হচ্ছে দহন বিক্রিয়া, 4 নম্বর জারণ বিজারণ বিক্রিয়া। কোনো মৌল বা যৌগকে দহন মানেই বুঝবা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া, এক কথায়। হ্যাঁ, এই কথাটা মনে রাখতে পারলেই হবে যে দহন মানে হলো বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া। কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলা হয়। এই যে বাতাসের অক্সিজেন আছে, মিথেন গ্যাস দিলা, এই যে অক্সাইডে পরিণত হলো কার্বন ডাই অক্সাইড, এই যে ওই মৌলের অক্সাইড, এই যে কার্বনের অক্সাইড, এই পরিণত হলে তাকে কি বলবা? দহন বিক্রিয়া বলবা। যে এটা হচ্ছে আমাদের সংজ্ঞা, কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে, এই যে বাতাসের অক্সিজেন আছে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করে, এই যে কার্বন ডাই অক্সাইড। সেমভাবে এখানে সালফারের অক্সাইড কি? সালফার ডাই অক্সাইড। কার্বন অক্সাইড কি? কার্বন ডাই অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড কি? ম্যাগনেসিয়াম অক্সাইড। হ্যাঁ, এই যে অক্সাইডে পরিণত করে যে বিক্রিয়া, তাকে আমরা কি বলতেছি? দহন বিক্রিয়া। দেখো সব জায়গায় অক্সিজেন থাকবে, কিন্তু অক্সিজেন ইজ ম্যান্ডেটরি। দহন বিক্রিয়া মানেই হলো অক্সিজেন থাকবে, ঠিক আছে? এবং এগুলো সবাই কি তোমার জারণ বিজারণ বিক্রিয়া। সেমভাবে তুমি এখানে ওই যে আমি যেগুলো বলছি এগুলো এক্সপ্লেন করতে পারো। এখানে জারণ সংখ্যা কত, এখানে জারণ সংখ্যা কত, এগুলো নিজের মতো করে এক্সপ্লেন করে নিবা। ওকে, আমাদের জারণ বিজারণ বিক্রিয়া শেষ। বলো বুঝছো কিনা? কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো।
আচ্ছা, আমরা অধঃক্ষেপণ বিক্রিয়াটা পড়ছি। হ্যাঁ, অধঃক্ষেপণ বিক্রিয়া মানে কি, যে বিক্রিয়ায় অধঃক্ষেপ পড়বে, কথায় যে বিক্রিয়া অধঃক্ষেপ পড়বে তাকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলতেছি, এবং এখানে অদ্রবণীয় কঠিন উৎপাদ তৈরি হবে। এই যে এখানে সিলভার ক্লোরাইড অধঃক্ষেপ পড়লো, এই জন্য এটাকে আমরা কি বলতেছি, অধঃক্ষেপণ বিক্রিয়া। সেমভাবে দেখো সোডিয়াম সালফেট এবং বেরিলিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এই সোডিয়ামের সাথে কে দিবা, নেগেটিভ সোডিয়াম ক্লোরাইড দিবে, যে সোডিয়াম ক্লোরাইড তৈরি হলো। আর সালফেটের সাথে কে দিবা, বেরিলিয়াম দিবা, বেরিলিয়াম সালফেট তৈরি হলো। আর বেরিলিয়াম সালফেটের পাশে দেখো এস লেখা আছে না, এস মানে হলো সলিড, মানে হলো কঠিন পদার্থ, এবং নিচে একটা তীর চিহ্ন দেওয়া আছে না, তার মানে হচ্ছে এটা তলানি জমবে, মানে অধঃক্ষেপ পড়বে। ঠিক আছে, এই যেগুলাই হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। ওকে, এই দুইটা নন রেডক্স বিক্রিয়া আমরা পড়াশোনা করি। তার মানে এক কথায় আমাদের রেডক্স নন রেডক্স বিক্রিয়া সবগুলোই শেষ। রেডক্স বিক্রিয়ার মধ্যে আমরা সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন এই 4টা বিক্রিয়া পড়েছি। নন রেডক্স বিক্রিয়ার মধ্যে আমরা প্রশমন এবং নিউট্রালাইজেশন এবং প্রিসিপিটেশন, মানে হলো অধঃক্ষেপণ বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়া আলোচনা করেছি। ঠিক আছে, নেক্সট দিন আমরা লাসা তেলের নীতিতে যাব। লাসা তেলের নীতিতে যাওয়ার আগে এখানে এই পড়াগুলো আছে, এগুলো তোমরা একটু পড়ে নিবা। হ্যাঁ, এগুলো আমি পড়ানোটা অতটা প্রয়োজন নাই, তোমাদেরকে জাস্ট বলি কী কী পড়বা। এখান থেকে পড়বা জাস্ট এটা, হাইড্রোলাইসিস বা পানি বিশ্লেষণ কাকে বলে। আমি একটু বলে দিই, কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে পানি অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করলে তাকে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বলা হয়। এই যে এটার সাথে বিক্রিয়া করে এটা তৈরি করে, মানে পানি তৈরি করে এক কথায়। হ্যাঁ, এই যে সিলিকন টেট্রাক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড তৈরি করে। বিক্রিয়াটা কীভাবে তৈরি হয়েছে হচ্ছে একটু খেয়াল করো। সিলিকনের যোজনিকতা এখানে 4 না, ক্লোরিনের যোজনী -1। এই যে এটা দেখে আমি বুঝতে পারছি এখানে 4। পানিকে তুমি যদি ভাঙো কি পাবা, পানিকে তুমি বাংলা হাইড্রোজেন পাবা, OH পাবা। এই যে এটার পজিটিভ, এখানে খেয়াল করো, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এই পজিটিভটা যাবে নেগেটিভের সাথে, এই যে সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড তৈরি করছে। ঠিক আছে, সিলিকনের সাথে কি যাবে, OH যাবে। আর এখানে যেটা নেগেটিভ আছে এটা যাবে পজিটিভের সাথে, দেখো HCl তৈরি করছে। ওকে, এই বিক্রিয়াগুলো এভাবে হয়। সেমভাবে এখানেও খেয়াল করো, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, তাহলে পানিকে ভাঙলে তুমি কি পাবা, H প্লাস পাবা, OH মাইনাস পাবা। তাহলে এই পজিটিভটা কি এর সাথে যাবে, এটার সাথে যাবে, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করছে। এই যেখানে 3 বিদায়, এখানেও 3 তৈরি হয়েছে, মানে হলো যোজনী 3 বিদায়। ঠিক আছে, আর এখানে ক্লোরিন মাইনাস না, ক্লোরিন মাইনাসের সাথে কি যাবে, হাইড্রোজেন প্লাস যাবে, তাহলে HCl তৈরি হবে। ঠিক আছে, এভাবে করে বিক্রিয়াগুলো মূলত হয়। তাহলে পানি বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস মানে কি, এখানে পানির সাথে বিশ্লেষিত হওয়া, মানে পানির সাথে মিশে যাওয়া এক কথায়। এই যে পানি দিলা, পানির সাথে মিশে গেছে, এটা হচ্ছে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। আর পানি যোজন বা হাইড্রেশন মানে কি, বিষয়টা তুমি সহজ দেখো, কপার সালফেট 5s2, জাস্ট একটা ডট দিয়ে পানিটা পাশে লিখে দিবা, মানে হলো পানির সাথে যুক্ত হয়ে স্ফটিক বা ক্যালাস তৈরি হচ্ছে। ঠিক আছে, আয়নিক যৌগগুলো ক্যালাস বা স্ফটিক গঠনের জন্য এক বা একাধিক পানির সাথে যুক্ত হয়, এই ধরনের বিক্রিয়াকে পানি যোজন বলা হয়। আয়নিক যৌগ তো আমরা রাসায়নিক পদার্থে পড়ছি, এই আয়নিক যৌগগুলো পানির সাথে যুক্ত হয়ে আলটিমেটলি স্ফটিক তৈরি করবে, এটা হচ্ছে পানি যোজন বিক্রিয়া। এই যে দেখো কপার সালফেট 5s2, কপার সালফেট উইথ 5s2, এটাকে আমরা কি বলি, পেন্টাহাইড্রেটেড কপার সালফেট। এটার একটা বাণিজ্যিক নাম আছে, তাকে বলা হচ্ছে ব্লু ভিটিউল। আমাদের স্কুলে আছে, খেয়াল করবা, ব্লু ভিটিউল। এরপরে পানি যোজন গেল, এখানে দেখবা জিঙ্ক সালফেট 7 অণু পানির সাথে যুক্ত হয়ে হ্যাফটা হাইড্রেটেড জিঙ্ক সালফেট। হ্যাফটা কেন, কারণ 7 অণু পানির সাথে যুক্ত হচ্ছে, হাইড্রেটেড কোনো পানি, আর জিঙ্ক সালফেট, ফেরাস সালফেট এবং 7 অণু পানি, এই যে হ্যাফটা হাইড্রেটেড, হ্যাফটা মানে হলো 7, ফেরাস সালফেট। ক্যালসিয়াম ক্লোরাইড উইথ 6 অণু পানি, এই যে হেক্সা মানে হলো 6, হাইড্রেটেড মানে কি পানি, হেক্সা হাইড্রেটেড ক্যালসিয়াম ক্লোরাইড, এই যে ক্যালসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই যে হ্যাফটা হাইড্রেটেড ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এভাবে হয়। এরপরে সমানুকরণ বিক্রিয়া বলা আছে। সমানুকরণ বিক্রিয়া মানে কি, আমাদের এই ক্ষেত্রে দুটি যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে পরস্পর সমানু বলা হয়। মানে তুমি যদি এই দুইটা যৌগের মধ্যে তাকাও, এগুলো এখানেই বুঝে যাবা, আলাদাভাবে মুখস্থ করার প্রয়োজন নেই। খেয়াল করে, এখানে নাইট্রোজেন কয়টা, একটা, দুইটা না, নাইট্রোজেন কয়টা, দুইটা, হাইড্রোজেন কয়টা, চারটা, হাইড্রোজেন চারটা, কার্বন কয়টা, একটা, অক্সিজেন কয়টা, একটা। এই যে নাইট্রোজেন 2টা, হাইড্রোজেন 4টা, কার্বন একটা, অক্সিজেন 4টা। এখানে খেয়াল করো, নাইট্রোজেন কয়টা, এদিকে একটা, এদিকে একটা, নাইট্রোজেন 2টা, হাইড্রোজেন কয়টা, এদিকে 2টা, এদিকে 2টা, কয়টা হলো, 4টা, কার্বন কয়টা, কার্বন একটা, অক্সিজেন কয়টা, অক্সিজেন একটা। খেয়াল করো, এদিকে N2H4CO পাইলা, এদিকে N2H4CO পাইলা, মানে হলো এখানে যৌগের গাঠনিক সংকেতটা ভিন্ন, কিন্তু তুমি দেখতে পাচ্ছ এখানে নাইট্রোজেন যত, এদিকেও নাইট্রোজেন তত, এদিকে হাইড্রোজেন যত, এদিকে হাইড্রোজেন তত, এদিকে কার্বন যত, এদিকেও কার্বন তত, এদিকে অক্সিজেন যত, এদিকে অক্সিজেন যত, মানে হলো তাদের আণবিক সংকেতটা একই। এই জন্য বলতেছে দেখো,
N2 H2 H2 and H4 N2 CO আণবিক সংকেত দ্বারা দুইটা ভিন্ন গাঠনিক সংকেত হিসেবে দুইটা যৌগ প্রকাশ করা হয়। মানে হলো তাদের আণবিক সংকেতটা একই, হ্যাঁ, এই যে আণবিক সংকেতটা একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। দেখছো এখানে গাঠনিক সংকেত কিন্তু আলাদা আলাদা। এই দুইটা যৌগকে আমরা পরস্পরের কি বলি? সমাণু বলি। এবং যে বিক্রিয়ায় সমাণুটা তৈরি হয় তাকে সমাণুকরণ বিক্রিয়া বলি। কথা বুঝছো? সমাণুকরণ বিক্রিয়াগুলো তোমরা আসলে যখন আমরা এইচএসসিতে জৈব যৌগ পড়বো তখন ওইখানে বিস্তারিত জানবা, ঠিক আছে? আপাতত এখানে যা দিছো এটাই পড়াশোনা করো। এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত, ঠিক আছে? পরস্পর দুইটা সমাণু। আর পলিমারকরণ মানে কি দেখো, পলিমারকরণ এই যে এখানে এটা হচ্ছে ইথিলিনের সংকেত, হ্যাঁ, ইথিলিন যখন এন সংখ্যক যুক্ত হবে, এন এর মান অনেক কিছু হইতে পারে, মানে 1,00,000 1,000 10টা 20টা 100টা যা ইচ্ছা মন চাই। মানে হলো এখানে এন সংখ্যক ইথিলিন অণু আছে, পরস্পরের সাথে যুক্ত হয়ে অনেকগুলো ইথিলিন অণু পরস্পরের সাথে যুক্ত হবে এবং যেটা তৈরি হবে সেটা হচ্ছে পলিথিন। নামের আগে কি যুক্ত করে দিবা? পলি যুক্ত করে দিবা। তাহলে ছিল ইথিলিন, হয়ে গেছে পলিথিন। আমরা যে পলিথিনটা ইউজ করি সেটা হচ্ছে মূলত ইথিলিনের পলিমার। এই যে অসংখ্য ইথিলিন অণু পরস্পরের সাথে যুক্ত হলো, এইটাকে আমরা কি বলি? পলিথিন। এখানে একটা ব্র্যাকেট দেখতে পাচ্ছ না? এই ব্র্যাকেটের মধ্যে দুই দিকে দুইটা দাগ আছে না? এই দাগ মানে হলো অসংখ্য পলিথিন পরস্পরের সাথে যুক্ত আছে, এখানে অসংখ্য ইথিলিন। হ্যাঁ, এটাকে তুমি আর রাখতে পারবে না, এখানে কয়টা ইথিলিন অণু আঁকতে পারবে এইভাবে। সো একবারে ব্র্যাকেট দিয়ে আমরা এন সংখ্যক দিয়ে দিই। এন সংখ্যকের মান যদি 100 ধরো তাহলে বুঝবা যে 100টা ইথিলিন অণু পরস্পরের সাথে এখানে যুক্ত আছে, ঠিক আছে? এটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। তাহলে প্রভাবক, উচ্চ চাপ ও তাপের প্রভাবে যখন এক বা একাধিক যৌগের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহদাকার অণু গঠন করে তাকে পলিমারকরণ বিক্রিয়া বলবা। এই যে অনেক অণু পরস্পরের সাথে আস্তে আস্তে একটা একটা, ধরো যে এই এর সাথে এইভাবে একটা 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 অনেকগুলো যখন পরস্পরের সাথে যুক্ত হবে এটা হচ্ছে এর পলিমার। এটাকে কি বলবা? এর পলিমার। আর এখানে হচ্ছে মনোমার। এর নাম কি দিবা? এর নাম দিবা যে মনোমার, হ্যাঁ। যেটা ছোট ছোট যুক্ত হয়েছে এটা হচ্ছে মনোমার, আর যেটা বড় যুক্ত তৈরি করছে এটা হচ্ছে পলিমার। ওকে, এই যেখানে এটাই বলছে যে বৃহদাকার অণুটিকে বলা হয় পলিমার আর ক্ষুদ্র ক্ষুদ্র অণুটিকে বলা হয় মনোমার। মানে যেটা ক্ষুদ্র 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 যুক্ত হয়েছে এগুলোকে মনোমার বলবা, আর বড় যেটা তৈরি হয়েছে এটাকে বলবো পলিমার। এবং এই বিক্রিয়াকে আমরা মূলত পলিমারকরণ বিক্রিয়া বলি, বুঝছো? এই যে ইথিলিন অসংখ্য পরস্পরের সাথে যুক্ত হয়ে এখানে অক্সিজেনের প্রভাবকের উপস্থিতি লাগে, 200 ডিগ্রি তাপমাত্রা, 1200 atm চাপ, এগুলোর উপস্থিতিতে পলিথিন তৈরি হয়। ওকে, আমরা নেক্সট দিন পরবর্তী টপিকগুলো পড়বো, বিশেষ করে লাসাতেলিয়ান নীতি, ঠিক আছে? তোমরা আজকে এতটুকু পড়ে রাখো। অধ্যায়টা খুবই বড় এবং অনেক বেশি কনসেপচুয়াল। আমরা ইতিমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেটা জারণ বিজারণ শেষ করছি। এখন তোমাদের কাজ হলো নিজেদের মতো একবার পড়ে ফেলা, ঠিক আছে? কারণ নিজেরা না পড়লে এগুলো আলটিমেটলি ইনকমপ্লিট রয়ে যাবে। শুধু এখন ক্লাসে বুঝলে হবে না, নিজেরাও একটু পড়তে হবে।